বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি। স্বাভাবিকভাবেই অন্য সংস্কৃতির উপরেও বাঙালি সংস্কৃতির প্রভাব ও আধিপত্য বিরাজ করছে বাংলাদেশে। প্রতিনিয়ত এই কারণেই আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের মুখোমুখি হতে হয় বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির। বাঙালি জাতির মানুষেরা আদৌ কি এসব নিয়ে চিন্তা করেন? প্রতিটি মানুষ যেমন একটা সাংস্কৃতিক আবহে বসবাস করে, ঠিক সেক্ষেত্রে আমারও একটা সাংস্কৃতিক আবহ সৃষ্টি হয়েছে। আমি যেহেতু পার্বত্য চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের যে মেজরিটি পিপল বাঙালিদের থেকে আমাদের কালচার বলেন, ল্যাঙ্গুয়েজ বলেন, সম্পূর্ণ হচ্ছে আলাদা। তো সেক্ষেত্রে আমার একটা নিজস্ব ভাষা আছে, আমার একটা নিজস্ব কালচার আছে, সমস্ত কিছু কিছু হচ্ছে আমার নিজস্ব একটা আঙ্গিকে হচ্ছে আমার গোড়া ওই রকম একটা পরিবেশে আমি বেড়ে উঠেছি। আমার মাতৃভাষা হচ্ছে হাজং। আমার ভাষা আমাকে অন্যদের থেকে আলাদা করে, আমার সংস্কৃতি অন্যদের থেকে আলাদা করে। তো আমি যখন পড়ালেখার জন্য বাইরে আসতে চাই নাই, আমাকে জোর করে পাঠানো হয়, মানে উন্মুক্ত বাতাস থেকে আমি বন্দী হতে চাই না। কিন্তু যখন এখানে আসছি মনে হয়েছে আমার অন্যরকম প্রথম দিকে, তারপর অ্যাডজাস্ট করে ফেলছি। আর সংস্কৃতি সংস্কৃতি নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে, যে আমার যে সংস্কৃতি ছিল, যে আমি চাকমা। এমনিতে আমরা চাকমা লিখলেও মূলত হচ্ছে আমরা সাংমা, আমি নিজেদেরকে বলি সাংমা। তো ওই জায়গা থেকেও বলতে গেলে একটা জোর করে আমরা চাকমা লিখছি, আমরা নিজেদেরকে সাংমাই বলি। তো এই যে আমাদের যে পরিচয়গত জায়গাতেও আমাদের একটা ঘাটতি আছে ওখান থেকে। আমরা পুরো বাংলাদেশের এই জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করে ফেলছি। একটা হলো যে মেইন স্ট্রিম, যারা মেজরিটি, এ ধরনের একটা কথা বলা হয়। আর আরেকটা হচ্ছে যে মাইনরিটি। এবং মাইনরিটির ভেতরে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন এথনিক গোষ্ঠী রয়েছে, 39 বা 41টি এথনিক গোষ্ঠী রয়েছে। এবং এই সংখ্যা নিয়েও আসলে আমাদের সমস্যা আছে, প্রকৃত সংখ্যাটি কত। তো এই এই তাদেরকে আমরা মাইনরিটি গ্রুপ হিসেবে আমরা আলাদাভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করছি। তো এরকম একটি জায়গা থেকে দেখা যায় যে যেমন আমরা যদি পার্বত্য অঞ্চলের এথনিক কমিউনিটির কথা বলি, এবং তাদেরকে মূলত আদিবাসী বলা হয়, তারা নিজেদেরকে আদিবাসী বলেন। এবং আদিবাসী বলার কারণটা হচ্ছে যে তারা একটা জায়গায় বহু বছর ধরে জন্ম থেকে সেই জায়গায় অবস্থান করছেন, এবং তার কিছু ব্যাখ্যা রয়েছে আমাদের আইএলওর কনভেনশন অনুযায়ী। তারা বলছেন যে তারা আদিবাসী। তো সেই জায়গা থেকে তাদের সংখ্যায় তারা আবার কম, যে কারণে বলা হয় মাইনরিটি। তো এই ধরনের যে জনগোষ্ঠী রয়েছেন তারা আমাদের বাংলাদেশের সমাজেরই কিন্তু অংশ। তারা কোনোভাবে বাংলাদেশের এই সমাজ এবং সংস্কৃতির বাইরে নয়, বাইরে নন তারা। তো তারা যখন কোনো বৃহত্তর সমাজ ব্যবস্থার ভিতরে প্রবেশ করেন, তাদেরকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এবং এই চ্যালেঞ্জের মুখোমুখির জন্য কিন্তু তারা দায়ী নন। এই চ্যালেঞ্জের মুখোমুখির ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী যারা মেজরিটি পিপল, আমরা যাদেরকে বৃহত্তর জনগোষ্ঠী বলি। এবং তারা মূলত তাদের ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা, এই বিষয়গুলোকে খুব সহজে গ্রহণ করতে পারেন না। আমি সংখ্যালঘু বা চাকমা হওয়ার কারণে অনেকেই কিন্তু আমাদেরকে দেখলেই ইচ্ছে করে চাইনিজ বলে, আমাদের কথাগুলা করে বিচিত্রভাবে বলে, চুংচাং এভাবে বিভিন্নভাবে টিজ করে। আবার অনেকেই ধরেন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা কম দেখা যায়, কারণ সবাই শিক্ষিত, কিন্তু যখন মিরপুরে কাজীপাড়ার দিকে বা ফার্ম গেটে যাব তখন এটা বেশি সম্মুখীন হয়। বিষয়টা খুবই খারাপ লাগে অবশ্যই। আর এটা যেহেতু অধিকাংশ হচ্ছে, আমি হচ্ছে এখানে সংখ্যালঘু, তাই এখানে আমি খারাপ লাগলেও কোনো প্রতিবাদ করতে পারি না, যা চুপ করে থাকতে হয় আর আমি যখন কোথাও যাই, এই ধরুন না, ক্যাম্পাসে ক্যাম্পাসে বন্ধু বান্ধব মজা করলেও ট্রিট করি অন্যভাবে, সমস্যা নেই। কিন্তু বাইরে যখন চলাফেরা করি, বাসে বলুন, পাবলিক প্লেসে যে কোনো সামহাও, তারপর মার্কেটে, যেখানেই যাই, অনেকে অনেক কিছু বলে। এমনকি ইভেন ছোট বাচ্চারাও বলে, এই চাইনিজ যাইতেছে দেখ, তারপর এই গারো, অনেক কিছু এইভাবে বলে। তারপরে এগুলো তো আসলে ঠিক না এইভাবে বলা। তারপর আমি তো গারো না, আমি তো হাজং। আমাকে গারো বলার মানে মানে কি? সব আদিবাসী তো এক না। তারা মনে করে সব আদিবাসী সেম কোয়ালিটির, এক। এভাবে বললে হচ্ছে আমার একটু হয়তো খারাপও লাগতে পারে। এটাই একটু সবার নজর দেওয়া উচিত আর কি। যেমন আমার তো একটা নাম আছে, যে আমার একটা নাম হচ্ছে জিনেত চাকমা। তো আমাকে জিনেত বলে থাকলে আমার যে একটা মানে ভালো লাগা কাজ করেছে, তা হয়তো চাকমা বলে থাকলে এটা হয়তো মানে সেভাবে কাজ করবে না আর কি, ভালো লাগা কাজ করবে না, এটাই। বাংলাদেশকে বলা হয় কালচারাল মোজাইক। একটি ভিন্ন ভাষা এবং সাংস্কৃতিক গোষ্ঠীর মানুষের বসবাস এখানে রয়েছে। কাজে সেই জায়গায় তারা প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি নিয়ে আসলে বেঁচে থাকবে, এটাই স্বাভাবিক। আর বৃহত্তর সমাজ ব্যবস্থা এখানে আমরা দেখতে পারি যে মূলত বাঙালি জনগোষ্ঠীর
আধিক্য বা আধিপত্য বেশি। এবং এরকম একটি জায়গায় এসে আমার মনে আছে যে আমাদের অনেক ছাত্র রয়েছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এই এথনিক কমিউনিটি, বিভিন্ন এথনিক কমিউনিটি। তো তাদের মধ্যে এসে এমনও অনেকে রয়েছে যে দেখা গেলো যে মহসিন হলে ছিল এবং মহসিন হলে থাকার ফলে তাকে কোনো এক সময় মহসিন হলে গিয়েছিল অথবা জগন্নাথ হলে থাকে এরকম, তো তাকে টিজ করা হয় এবং তাকে টিজ করা হয় তার চেহারা নিয়ে টিজ করা হয়, তার ভাষা নিয়ে টিজ করা হয় এবং তার পোশাক আশাক নিয়ে টিজ করা হয়। এবং এটা করতে গিয়ে, এটা আমি আমার নিজের গবেষণার ক্ষেত্রে গিয়ে পেয়েছি, এইটা করতে গিয়ে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে, যেটাকে আমরা বলি যে সে বৃহত্তর সমাজ ব্যবস্থার সাথে সে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে। তো পরিবর্তনটি কি চলে আসছে, তার পোশাকে পরিবর্তন চলে আসছে, তার কথায় পরিবর্তন আসছে এবং এইভাবে তার নিজের ভেতরে একটা পরিবর্তন আসছে। ফলে যখন সে তার নিজের সমাজে ফিরে যায় এবং তার সমাজের অন্যান্য মানুষ, তার বাবা মা আত্মীয় স্বজন, তারা আবার এটাকে বুঝতে পারে যে ওর মধ্যে একটা পরিবর্তন আসছে ঢাকায় যাওয়ার পরে। তো ওই বিষয়টা কিন্তু আমাদের একটা প্রশ্ন ছিল, আমার প্রশ্ন ছিল যে আসলে এই পরিবর্তনটি আসবে কেন? কারণ প্রত্যেকটি মানুষ তার সংস্কৃতি নিয়ে থাকবে। আমি বাঙালি যখন ইউএসএ তে যাই, আমি আমার সংস্কৃতিকে ভুলে যাওয়ার যদি চেষ্টা করি সেটা কোনোভাবে সম্ভব নয়, কিন্তু যদি ভুলে যেতে চাই তারপরেও আমি পুরোপুরি কিন্তু আমেরিকান হতে পারবো না, এটা সম্ভব নয়। এবং সেটা কেন যাবে? তো এখানে কিন্তু আমাদের বাঙালি জনগোষ্ঠীর একটা বড় দায়বদ্ধতা আছে আমাদের বাংলাদেশের অন্যান্য মানে এথনিক জনগোষ্ঠীর জন্য, ঠিক আছে? তো সেই জায়গায় মনে হয় যে তারাও এক ধরনের এটাকে বলা হয় একটা ভালনারেবল একটা অবস্থায় তারা কিন্তু চলে যায় প্রথমে এসে, এবং যেটাকে আমরা আবার আমাদের নৃবিজ্ঞানের ভাষায় বলি কালচার শক। অর্থাৎ তারা একটা ভিন্ন সংস্কৃতি, তারা আসেন, বাঙালি সংস্কৃতি ভিন্ন সংস্কৃতি তাদের কাছে, ফলে তারা এটাতে এক ধরনের শক তারা হয়ে যায়, যেটা তাদেরকে আবার বাধ্য করে তার অনেক সময় তার নিজের যে বিশ্বাস সংস্কৃতিগুলো ছিল এটার মধ্যে একটা পরিবর্তন আনতে বাধ্য করে। যে মায়ানমারে যে সহিংসতাটুকু হচ্ছে রোহিঙ্গাদের উপর, ওখানে দেখা যাচ্ছে যে মূল জনগোষ্ঠী কিন্তু ওটার সাথে এক প্রকার হচ্ছে যুক্ত না হলে ওখানকার সেনাবাহিনী, মায়ানমারের সেনাবাহিনী যেভাবে হচ্ছে ওদের উপরে হচ্ছে এক ধরনের জাতিগত নিপীড়ন করছে, ওটার এফেক্টটুকু এক প্রকার জাতিগতভাবে চলে আসছে। যার কারণে এখানে যে ওই যে রোহিঙ্গাদের সাথে হচ্ছে আমাদেরকেও হচ্ছে এই দেশের মধ্যে আমি অনেক বছর ধরে আছি, তবে আমাকেও রোহিঙ্গা হিসেবে মনে করাটা ওদেরও এক প্রকার ট্রেন্ড হয়ে যায়, মানে মূল জাতিগোষ্ঠী এক প্রকার ট্রেন্ড হয়ে গেছে। আমি আমার ক্যাম্পাসের ক্ষেত্রে ওটা ভিন্ন কথা। আমার ক্যাম্পাসে আমি এখনো ওই রকম মানে মানে অকওয়ার্ড সিচুয়েশনে আমি এখনো ফেস করি নাই, যেটা হচ্ছে। কিন্তু আমি ক্যাম্পাসের বাইরে গেলে, যেমন মনে করেন বাজারঘাট বা মার্কেট করতে বাজার করতে গেলে আমি যে সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে মাঝে মাঝে আমাকে মানে এথিক চাইনিজ বা অন্যান্য কোরিয়ান এরকম মানে বলে আর কি। তো প্লাস আমি আরও দেখলাম যে মাঝখানে একটা যে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা যেটা মানে একটা প্রকট আকার ধারণ করেছে, ওইটা মিডিয়ায় অনেক এসেছে। তো এটা নিয়ে আমি বলবো যে আমাকে যে আমি গেছিলাম হচ্ছে গুলিস্তান মার্কেটে, গুলিস্তান প্লাস হচ্ছে ওইদিকে বঙ্গবাজার, ওইদিকে আমি মানে মার্কেট করার সময় মানে প্রায় দেখি যে ওখানকার লোকজন বা দোকানদার কয়েকটাও আছে, তো ওরা সবসময় আমাকে বার্মিস বলে থাকে। মানে এটাই একটা অফার সিচুয়েশনে পড়তে হয় আর কি, যে বার্মিস না হয়েও যে আমাকে বার্মিস বলে ডাকা হয় বা রোহিঙ্গা বলে ডাকা হয়, এভাবে এগুলোই আর কি আমাদেরকে। ওই যে যখন মায়ানমারের রোহিঙ্গা সমস্যাটা যখন এখানে মিডিয়াতে খুব বেশি করে প্রচারিত হচ্ছিল, সেই সময়ে আমি একদিন মিরপুরে যাচ্ছিলাম। তখন তো খুবই ভয়ঙ্কর অবস্থা। আমি তো মাথায় বন্যা টন্যা দিয়ে গেছি, যাতে কেউ আমার চেহারা দেখে বুঝতে না পারে যে আমি এরকম আর কি চাকমা। তো আসতেছি গমতা দিয়ে, কিন্তু এই সময়েই একটা ছেলে হেঁটে যাচ্ছে এবং ওই বললো যে রোহিঙ্গা রোহিঙ্গা বলে আমাকে দেখে এভাবে চলে গেল। আমার কয়েকজন আদিবাসী ফ্রেন্ড আছে। আদিবাসী টার্মটা আমি ইউজ করি কারণ এটাই অ্যাকসেপ্টেড টার্ম। তো আমাদের সোসাইটির ওদের সবচেয়ে বড় সমস্যা হয় যে সাপোজ যারা একটু মঙ্গলের অরিজিনাল লাইক চাকমা বা মারমা ট্রাইবগুলো থেকে এসছে, তাদেরকে সবাই চাইনিজ বা কোরিয়ান বলে হাসাহাসি করে, এবং এটা খুবই কমন এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা খুব ফান হিসেবে দেখা হয়। এবং এমন সময় এমন হয়ে যায় যে ওই ট্রাইবাল যে মানুষটা সেও অনেক সময় অভ্যস্ত হয়ে যায় এগুলো, এবং সে আর এটাতে কোনো খারাপ কিছু মনে করে না। কিন্তু বেসিক্যালি জিনিসটা একটা মানুষকে ছোট করার জন্যই এই ধরনের টার্মগুলো ইউজ করা হয়, ও চাইনিজ বা কোরিয়ান বা ওই ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করা হয়, এবং যেগুলো একসময় হয়তো অনেকে নর্মালি নেওয়া শুরু করে, বাট বেসিক্যালি এগুলো ডিসক্রিমিনেশনের কারণে শুরু হয়েছে। বাংলাদেশের সংবিধানে বর্তমানে পঞ্চদশ সংশোধনী থেকে বলা হয়েছে যে বাংলাদেশে কোনো আদিবাসী জনগোষ্ঠী নেই এবং বাংলাদেশের যে জনগোষ্ঠী রয়েছে তারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। আবার আমরা দেখেছি যে ৭২-এ যখন সংবিধানটি রচিত হয় সেখানে বলা হয়েছে অল পিপল আর বাঙালি, বাংলাদেশের জনগোষ্ঠীকে বলা হয়েছে বাঙালি। যদি বলা হয় যে বাংলাদেশের সমস্ত মানুষ বাঙালি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে যে তাহলে এখানে অন্যান্য ভাষাগোষ্ঠীর কোনো মানুষ নেই।
যখন বৃহত্তর জনগোষ্ঠী এই ধরনের কথা বলে ফেলে তখন তারা এক ধরনের আধিপত্য বা কর্তৃত্ব বিস্তার করবার চেষ্টা করে, একটা প্রভাব বিস্তার করবার চেষ্টা করে, এবং সেই জায়গা থেকেই কিন্তু দৃষ্টিভঙ্গিগত সমস্যাটি তৈরি হয় যে কিভাবে আমরা আমাদেরই যারা প্রতিবেশী, আমাদেরই ভাই বোন, কিন্তু তারা ভিন্ন ভাষা এবং ভিন্ন সংস্কৃতি ধারণ করছে বলে আমরা তাদের প্রতি স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে আমরা দেখতে পারি না। এক ধরনের জড়তা, এক ধরনের আমার যেটা মনে হয়েছে, আমি নিজে একজন বাঙালি হিসেবে যদি ব্যাখ্যা করি, আমি ফিল্ডে গিয়েও আমি দেখেছি, আমার মনে হয়েছে যে মানে এক ধরনের বাঙালির এক ধরনের বাঙালিয়ানা এক ধরনের বৈশিষ্ট্য কাজ করে, যেটা তাদের উপরও চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং আমরা নির্বিজ্ঞান এটাকে কখনোই মনে করি না যে এভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে। ওই দিন একটা ছেলেকে মারধর করা হলো, ও কেন হচ্ছে মারমা, ও কেন মারমা এই জন্য মারধর করা হলো। একটু ব্যবধানে আমি চলে এসেছিলাম, ওর ছেলেটার সাথে আমি ছিলাম, নাম প্রকাশ করবো না। পরবর্তীতে ছেলেটাকে ডাকলাম এবং ওখানে গেলাম, এবং ঘটনাস্থলে যারা মানে ওর উপরে সাম্প্রদায়িক হামলা করেছে, ওকে তো আর ওদেরকে আর পাওয়া যায়নি, ওরা সরে পড়েছে। এই জায়গা থেকে বলতে পারি যে অন্য জাতি সত্তা, এই যে আদারনেস, আমরা যেটা বলি যে আদারনেস, ডিপার্টমেন্ট থেকে অনেক সময় পড়াশোনার খাতিরে নৃবিজ্ঞানে পড়ানো হয়েছিল যে অন্য পশ্চিমের যে অন্য ধারণা, এটি রাষ্ট্রীয়ভাবে অন্য ধারণাটা এটা এখনো পর্যন্ত রয়ে গেছে। এটা বলতে পারে যে শিক্ষা কার্যক্রম কিংবা আমাদের যে সামাজিক যে এখনো পর্যন্ত যে মূল্যবোধ, এগুলোর সাথে এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে এখনো পর্যন্ত চর্চা করা হচ্ছে না। এবং কেন জানি এগুলোর মধ্যে এক প্রকার উগ্র সাম্প্রদায়িকতা অথবা উগ্র ধর্মীয় চিন্তা ভাবনাও এক প্রকার হচ্ছে এটার সাথে রিলেটেড হতে পারে, যেটার কারণে হচ্ছে যে অসাম্প্রদায়িক কিংবা হচ্ছে মানে অন্যান্য জাতিগোষ্ঠীর যে বৈচিত্র্যকে যে মানে মেনে নেওয়ার মতো যে ক্ষমতাটুকু, এইটুকু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না আপাত দৃষ্টিতে মূল জনগোষ্ঠী এবং বৃহৎ জনগোষ্ঠী যারা সবার মাঝখানে আর কি। এখানের মধ্যে আমরা একটু বিব্রতকর বোধ করছি, আমিও করছি এবং সার্বিকভাবে। এখানে এসে আমি আমার যখন কোনো বাড়িতে উৎসব হয়, আমার নিজস্ব সংস্কৃতি কালচারের উৎসব হয়, তখন আমি সেখানে অ্যাটেন্ড করতে পারি না, যেতে পারি না চাইলে। আমি ছোটবেলাটা আমি মিস করি। তারপরে আমাকে মা যেগুলো ট্রেডিশনাল খাবার রেডি খাওয়াতো সেগুলো আমি এখানে পাচ্ছি না। তো সব কিছু মিলে চেঞ্জ হয়ে গেছে আবহাওয়াটা আসলে। আর বর্তমানে সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাকে এখানে চলতে হয়, সবাই যেভাবে চলে তাদের সাথে এভাবে চলতে হয়, নিজের মতো চলতে পারি না, মানে নিজেকে বন্দি মনে হয়। আমাদের তো কুমিল্লা ইস্পানিতে থাকতাম, তো হচ্ছে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান ছিল, ওখানে আমি কুদরতি ক্ষুদা হাউসে ছিলাম। তো একবার আমার মা আমার জন্য অনেক দিন ধরে আমি বলতে গেলে শুয়োরের মাংস খাই, যেটা আমাদের বলতে গেলে এক প্রকার একটা ট্রেন, যেটা শুয়োরের মাংস খাওয়াটা। শুয়োরের মাংস আমি খাইনি অনেক দিন ধরে, মা অনেক মানে কষ্ট করে শুয়োরের মাংস এনেছিলেন, মানে রাঙামাটি থেকে রেঁধে নিয়ে এসে। তো এখানে আসার পর গেটের এখানে এসে এটি আটকে গেল, এবং ওটা আর ঢুকতে দেওয়া হলো না, কারণ হচ্ছে এই জিনিসটা নাকি মূল জাতিধারার সাথে নাকি যায় না, যার কারণে আমি আর ওইটুকু আর মানে মায়ের হাতে রান্নাটুকু আর আমার খাওয়া হলো না। আর ওখানে নাপ্পি রান্নাও ছিল, ওটা নাকি বিকট গন্ধ, যার কারণে নাকি হলে না মানে হোস্টেলে নাকি এটা আনা প্রহিবিটেড। কিন্তু এখানে অনেক গার্জিয়ান এখানে দেখলাম আহ গরু মাংস নিয়ে আসলো, কিন্তু এইটুকুর জন্য হচ্ছে অনেক হিন্দু শিক্ষার্থী নাক শিক্ষাতে পারতো না হয়তো। এটা আমরাও আর কোনোদিন কোনো কিছু বলতে পারি না, আমি মানিয়ে নিয়েছি বলতে গেলে। দেখেন, আমরা তো চাকমা, তো চাকমারা জাতিগতভাবেই শুয়োরের মাংস খায়, শুকরের মাংস খায় এবং নাপ্পি খায়। আমরা সিদল বলি আর কি, যেটা বাঙালিরা নাপ্পি বলে, বাংলাদেশের নাপ্পি নামে পরিচিত। আমরা সেটা খাই, এবং নাপ্পি দিয়ে যখন আমরা তরকারি রান্না করি, তো রান্না করার সময় একটা গন্ধ আসে। তো সেটা আমাদের কাছে বেশ উপাদেয় মনে হয়, কারণ এটা আমাদের খাদ্য এবং আমরা ছোটোবেলা থেকে পেয়ে অভ্যস্ত। বাট আশেপাশে যারা থাকে তাদের সবাই তো মনে হয় না যে এটার সাথে পরিচিত। অনেকে মনে করে যে এটা খুবই বাজে একটা গন্ধ, এটা হঠাৎ স্বাভাবিক, গন্ধটা বেশ বাজে। বাট আমরা ছোটোবেলা থেকে সেটা অ্যাকাস্টম বলে আমাদের কাছে বাজে লাগে না, তাদের কাছে বাজে লাগে। তো অনেক সময় তারা সহ্য করতে না পেরে বেশ অনেক সময় বিভিন্নভাবে কোটা দেয়, বলে যে এরকম খাওয়া যাবে না, এরকম রেগুলেট করে, বা খায়েন না, এরকম হয়তো পোলাইটলিও বলে কেউ। তো মনে হয় এখানে একটু করার দরকার ছিল, এখানে যে খাদ্যাভ্যাসের ব্যাপারটা যেটা। বিগত কয়েক বছর আগেও আমরা যখন প্রথম এসেছিলাম,
তো আমরা তো নাপ্পি রান্না করে একবার বলতে গেলে এটা হলের মধ্যে রান্না করার কোনো নিয়ম নেই, তারপরে হচ্ছে নাপ্পি আমরা রান্না করেছি আর কি, অনেকেই করে, বিভিন্ন ছেলেরাও করে বিভিন্ন ইয়ে। তো আমরা নাপি রান্না করছিলাম, উপর থেকে অনেকগুলো ছেলে দলীয় রাজনীতি করে, ওরা এসে আমাদের উপরে এক প্রকার হচ্ছে জারি করার মতো করে এগুলো রান্না করা যাবে না, এই ধরনের একটা মেন্টালিটি মানে আমাদের উপর চাপিয়ে দিল আর কি। তো তারপরে হচ্ছে কোনো মতে হচ্ছে নেগোসিয়েশন কথাবার্তা বলে একটু লুকিয়ে শুকিয়ে তারপরে হচ্ছে এইসব খাওয়ার একটা টেন্ডেন্সি, তারপরও মানে মূলধারা জাতিগোষ্ঠীর সাথে মানিয়ে মানে জোর করে আমরা যেহেতু মেনে নিচ্ছি, তারপরে হচ্ছে ওদেরকে হয়তো একটু কষ্ট করে এখন অনেক বন্ধুবর এবং বন্ধু আছে, বড় ভাই আছে, ওরা মোটামুটি মেনে নিয়েছে হয়তো। জিএসটির কথা যদি বলি, ওখানে বাঙালি ন্যাশনালিজম মানে সবচেয়ে বেশি তুলে ধরার ইনস্ট্রুমেন্ট হচ্ছে আর্মি। তো আমার একটা ঘটনা যেটা হয়েছিল যে আমি আর আমার একজন ট্রাইবাল ফ্রেন্ড চাকমা ছিল, আমরা দুজন একটা পাহাড়ের মাথায় এমনি রাঙামাটির আশেপাশেই পাহাড়ের মাথায় এমনি উঠেছিলাম, ওই পাহাড়ের মাথায় আর্মি ক্যাম্প ছিল। অ্যান্ড আমরা উঠে যাওয়ার পর যেটা হলো যে আর্মির যে ওখানে পাহাড়ায় যে কয়েকজন সোলজার ছিল তারা আমার সাথে খুবই নর্মালি কথা বলছে, কিন্তু আমার খানিক পরে আমার ট্রাইবাল ফ্রেন্ড যখন পাহাড়ের চূড়ে আসে তখন আমি শুনি যে ওরা হচ্ছে ওকে তুই তোকারি করে এবং ডিমিনিং ল্যাঙ্গুয়েজে আর কি কথা বলছে। তো এবং পরে যখন সে তার নিজের পরিচয় দিচ্ছে যে সেও ঢাকা ভার্সিটিতে পড়ে বা সে আমার কলিগ বা আমার পরিচিত বা আমরা একসাথে ঘুরতে আসছি, তখন তারা একটা নর্মাল বিহেভ করা শুরু করছে। কিন্তু বেসিক্যালি মানে ওই ইনসিডেন্টে আমার যেটা মনে হচ্ছে যে একজন পাহাড়ি তার নিজের এলাকাতেও তার নিজের পরিচয় দিতে অভ্যস্ত, সে মানে বাধ্য, সে আর কি ফ্রিলি মুভমেন্টের অধিকার সম্ভবত ওইভাবে পায় না। আমরা তো সবাই ডাইভার্স, একটা গ্লোবাল যে ভিলেজ যেটা বলি আমরা, গ্লোবাল ভিলেজ ওটা ডাইভার্সিফিকেশনের জন্যই তো স্বাভাবিক বাংলাদেশে তো এরকম ছোট একটা গ্লোবালের ছোট একটা অংশ, যেখানে স্বাভাবিক যে ডাইভার্সিটি থাকবে। তো আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এখন এই ডাইভার্সিটিটাকে মেনে নিতে পারে না সামহাও, সেটা সংস্কৃতির চলে আসা সংস্কৃতির জন্যই হোক বা অন্য কোনোভাবে হোক সেটা আমি জানি না, তবে আমার কাছে মনে হয় এখনো রেডি না কোনো কোনো ক্ষেত্রে। তো যখন আমি প্রথম বর্ষে ছিলাম তো ওই সময় আমি টিউশনিতে যেতাম, তো বাসে উঠলে কেন জানি আমার দিকে একটু বড় বড় চোখ করে সবাই তাকিয়ে থাকতো। বাবা ফোন করেছেন হয়তো মানে টিউশনি শেষ হয়েছে কিনা বা হলে যাচ্ছিস কিনা, এই ধরনের যখন কথাবার্তা হতো তখন আমি যখন মানে নিজের মায়ের ভাষায় কথা বলতাম, যে মাতৃভাষায় যখন কথা বলছি, তখন সবাই কেন জানি আমার দিকে হচ্ছে অন্য ধরনের চোখ দিয়ে আমার হেসে হেসে আছে, এরকম একটা মানে একটা দৃষ্টিভঙ্গি দেখতাম। প্রথমে খুবই, এখনো পর্যন্ত বলতে গেলে বিব্রত বোধ করি না এরকম না, তবে আগে খুব ওটাও দেখাতাম বিব্রত বোধ করছি, ওটাও হয়তো চোখে মুখে আসতো, এখন আর আসে না। এটার সাথে মানিয়ে নিয়েছে, হয়তো মেনে নিতে হচ্ছে, তবে এই জিনিসটুকু আমাদেরকে প্রচুর পরিমাণে আমাদেরকে হ্যাম্পার করছে আর কি এই বিষয়গুলো। তো ভাষাগত ভিন্নতা থাকার কারণে তাদেরকে একটা সমস্যায় পড়তে হচ্ছে যে এখানে এসে হঠাৎ করে বাংলা এবং বাংলা ভাষা শেখার তাদের কিন্তু সীমাবদ্ধতা রয়েছে, এবং ফলে তাদেরকে এখানে এসে একটা সমস্যায় পড়তে হচ্ছে। সীমাবদ্ধতা কোন জায়গায়? পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বা সাঁওতালদের মধ্যে বা উত্তরবঙ্গের যে মানে এথনিক কমিউনিটিগুলো গোষ্ঠীগুলো রয়েছে, তাদের ভেতরে দেখা গেছে তাদের নিজস্ব ভাষায় তাদেরকে পড়াশোনা করতে হবে, এইটার অভাব রয়েছে, এবং তাদেরকে জোর করে বাংলা ভাষা চাপিয়ে দেওয়া যে তাদেরকে বাংলা ভাষায় শিখতে হবে। ফলে তারা কি হয়, নিজের এলাকায় থেকে তারা এক ধরনের চাপে থাকে, এবং এটা তাকে কিন্তু দেখা যায় যে তাকে পরিপূর্ণ আমরা যেভাবে বাঙালিরা নিজেদের শিক্ষার ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি সেভাবে কিন্তু তারা পেরে উঠতে পারে না। এখানে দেখা যায় যে আমার নিজের ভাষা আমি ব্যবহার করতে পারি না, অন্যের সাথে আমার নিজের ভাষা আমি কথা বলতে পারি না। একমাত্র বাড়িতে কথা বললে মা বাবার সাথে ফোনে, তখন আমি নিজের ভাষাটা কথা বলতে পারি। আর হচ্ছে অন্যরা আমার এই জন্য আমার উচ্চারণে সমস্যা হতেই পারে। আমার ভাষা, আমার নিজস্ব ভাষা আছে, কিন্তু বাংলা আমার দ্বিতীয় ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো সেই ভাষায় কথা বললে আমার উচ্চারণ, কথা বলার সমস্যা হতেই পারে। সেই নিয়ে বন্ধু বান্ধবরা অনেক হাসি ঠাট্টা করে, সেটা সমস্যা নাই। কিন্তু বাইরে চলাফেরা করলেও, হাঁটাহাঁটি করলেও লোকজন অনেক কিছু বলে খেপায়। কুমিল্লাতে পড়ালেখা করেছি, ঢাকাতে পড়ালেখা করেছি, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা, সুখের অভিজ্ঞতা, সবাই সমান না। কিছু ছেলে পেলে, যারা অনেক বন্ধু বান্ধব, বড় ভাই পেয়েছি যারা হচ্ছে আদিবাসী বান্ধব ছিলেন, আর অনেক অভিজ্ঞতায় ছিল যারা আসলে, এটা আসলে ওদের দোষ দিয়েও আমার লাভ নেই, যে হচ্ছে আসলে ওরা আমার সম্পর্কে ততটুকু জানতো না, যার কারণে ওদের মধ্যে এক প্রকারের যে মানে না জানা, অজানার থেকে যে হচ্ছে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণার জন্ম নেওয়া, এটা থেকে হয়তো তৈরি হয়েছে আমার বলে মনে হয়। হোস্টেলে যেহেতু ছিলাম আমি ক্লাস 3 থেকে, ছোটবেলা থেকে একদম হোস্টেলে, তো অনেক স্বাভাবিক বাচ্চাদের কৌতূহল থাকে,
তো এটাও স্বাভাবিক যে ওরা তো খুব বেশিরভাগ সময় তো আমার মনে হয় না যে ওরা আমার আগে কোনো চাকমার সাথে তারা পরিচিত হয়েছিল। তো স্বাভাবিক ন্যাচারাল যে কিউরিওসিটি ওখান থেকে তো ওরা বেশ কিছু কোশ্চেন করবে, এবং সেটা অনেক ক্ষেত্রেই হয়তো বাচ্চাদের যেহেতু কোশ্চেন অনেক বিচিত্র কিছু কোশ্চেন হতে পারে। আমি নিজেও বাচ্চা ছিলাম অবশ্যই, কৌতূহল তো বিচিত্র, বাচ্চাদের কৌতূহলকে তো আপনি বাদ দিয়ে থামাতে পারবেন না। তাই হ্যাঁ, এরকম অনেক কিছু কোশ্চেন থাকে, যেরকম আমরা সাপ ট্যাঙ্ক খাই, আমাদের বাড়ি কি পাহাড়ের উপর নাকি, এর রাঙামাটি শহরটা দেখতে কিরকম, আমাদের বাসাও কি এরকম পাহাড়ি টং দিয়ে মানে টঙের উপর টং ফল নাকি এরকম। আমরা আজ থেকে প্রায় 30 বছর আগে কথা, আমাদের ক্লাস 7 পড়ি। আমরা রাজশাহী থেকে ক্যাফে আসলাম ঢাকায়। ক্যাফেটার নাম ঠিক মনে করতেছে না এখন। আচ্ছা যাই হোক, তো আমরা আসছি ঢাকায়। তো সবাই আমাদেরকে মানে দেখতে আসে যে রাঙামাটির মানুষ আসছে, চলো দেখি, এরকম একটা ব্যাপার, মানে হুড় করে সবাই দেখতে আসে। তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে, তো যেই গাড়ি আগে আসে সে দৌড়ে দেখতে আসে এই ক্যাম্পে, মানে ইয়েতে এই রাঙামাটির তাবু যেটা সেখানে দেখতে আসে যে দেখি তো রাঙামাটির মানুষ কেমন। তারপরে অনেকে প্রশ্ন করে, তোমরা রাঙামাটি কীভাবে থাকো, তোমরা কি জঙ্গলে থাকো, গাছের উপর থাকো, না গর্তের ভিতর থাকো? তো আমরাও অনেক দুষ্ট ছিলাম। তো আমার আবার কয়েকটা ফ্রেন্ড ছিল, ওরা খুব বাড়ায় কথা বলতে বলতে, হ্যাঁ অনেক কষ্ট করে আমরা গাছে থাকি। তারপরে আরও কিছু উপজাতি ফ্রেন্ড ছিল আমার, ওদের চোখ অনেক বেশি ছোট, অসম্ভব ছোট, একবারে এমন বন্ধই মনে হতো চোখটা। হ্যাঁ, তো কেউ কেউ আবার জিজ্ঞেস করতো, তোমার কি দেখতে কষ্ট হয় না, এত ছোট চোখ? আমাদের সম্পর্কে অনেকের কিন্তু মানে ধারণা আছে, কিন্তু আসলে ওইটা সত্য না আর কি, এরকম ধারণা। উদাহরণ হিসেবে আমার একটা ক্লাসমেট, সে শুনেছিল চাকমারা নাকি মেয়েদেরকে বাঙালিদের সাথে মিশতে দেয় না, এবং যদি মিশতে দেয় তাহলে নাকি অনেক মারধর করে, এবং শাস্তি হিসেবে যে মেয়েটা বাঙালিদের সাথে মিশবে তাকে নাকি দর্শন করে ছেলেরা। এরকম একটা ও আমাকে প্রশ্ন করছিল। এটা তো আসলে এরকম না। আমরা তো মানে আমরা বাঙালি চাকমা, আমরা বাংলাদেশি, সবার সাথেই মেলামেশা করব, কিন্তু আমরা সংখ্যালঘু হিসেবে যে নির্যাতিত হচ্ছি তার জন্য আমরা আমাদের যে মৌলিক অধিকার, তার জন্যই হচ্ছে আমরা এই অধিকারটা চাই। এছাড়া আর কিছু আমাদের মধ্যে বিভেদ নাই। কিন্তু ওদের ধারণা হচ্ছে পুরোপুরি আমরা বাঙালিদেরকে অপছন্দ করি এবং মিশতে চাই না, এরকম ধারণা আছে আর কি অনেকের মধ্যে। কিন্তু হোস্টেলে তো আমি বাদেও প্রায় সব মিলে আমরা ছিলাম ওই সময় প্রায় 200 জনের মতো। তো স্বাভাবিক সবারই কিছু কিউরিয়াসিটি থাকবে। তো এভাবে বারবার যখন জিজ্ঞেস করার ব্যাপারটা, এটা মাঝে মাঝে কিছুটা বিরক্ত লাগতো। তো বেশিরভাগ সময় বিরক্ত লাগতো না, কারণ আমি ওখানে আমার কমিউনিটিকে আমি আমি করছি। সেটা এখন তুলে ধরার দায়িত্বটা আমার, কীভাবে আমি রিপ্রেজেন্ট করবো, আমি কীভাবে তাদের জানাবো, কারণ ওরা জানার সুযোগটা পাইনি। আবার আমাদের বইয়ে যেটা দেখা যায়, সামাজিক বিজ্ঞান বইয়ে ওটা দেখা যায় যে ক্লাস 5 বা 6 থেকে এরকম আমাদের এথনিক যে কমিউনিটিগুলো তাদের সম্বন্ধে জানানো শুরু করে, ছোটো ছোটো চ্যাপ্টার থাকে। তো আরও যেহেতু যেহেতু বাচ্চা 3-4 বছরের মধ্যে খুব তারা যা শুনেছে বেশিরভাগই মিথ। কারণ অমুকের বাসা, অমুকের খালু অমুক জায়গায় ছিল, তো সে বলেছে নাকি চাকমারা এরকম বা মানমারা এরকম। তো এরকম কিছু মিথ ছিল। তো সেই মিথগুলো থাকবেই, এবং আমার কাছে মনে হয় সেটা আমাদেরই দায়িত্ব যে সেই মিথগুলো ভাঙানো, যে আসলে এরকম না, তোরা ভুল জানিস, আমরা আসলে এরকম। তো রিপ্রেজেন্ট করার দায়িত্বটা আসলে আমাদেরই। স্বাভাবিকভাবে বাঙালিদের সাথে তাদের আচরণগত যে পার্থক্যটি রয়েছে, এটা একজন বাঙালি মানুষের কাছে অস্বাভাবিক মনে হয় প্রথম দিকে, তার কাছে অস্বাভাবিক চোখে ধরা পড়ে। কারণ আমি একজন বাঙালি যদি নিজেকেই ব্যাখ্যা করি, আমি আসলে কখনোই এটা দেখে অভ্যস্ত নই। তার খাদ্যাভ্যাসও ভিন্ন, তারা যেটা খায় আমি আসলে সেটা খাই না। ফলে এই জায়গাগুলোতে কিন্তু প্রথমে তাদেরকে সমস্যায় পড়তে হয়। তো সমস্যার জায়গাগুলোকে যদি খুব সংক্ষেপে ব্যাখ্যা করা যায়, যেমন একটা হচ্ছে তাদের ভাষাগত সমস্যায় তাদেরকে প্রথমে মোকাবেলা করতে হচ্ছে, এবং সেটা থেকে বেরিয়ে আসতে তাদের একটা সময় নিতে হচ্ছে। তারপরে সংস্কৃতিগত সমস্যা তাদের রয়েছে, ধর্মীয়, তাদের নিজস্ব যে ধর্ম, সনাতন ধর্ম রয়েছে, তাদের নিজস্ব ধর্ম, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা প্রাণী পূজা করে, এবং এই ধর্মগুলো তারা নিজেরাই কিন্তু লালন পালন করছে। এবং অনেকে আছে আবার হচ্ছে হিন্দু ধর্মে, কিন্তু ট্রেডিশনাল, তাদের ঐতিহ্য যে ধর্মটি রয়েছে ঐতিহ্যগত, সেটার সাথে আমাদের এই ধর্মের মিল নেই। ফলে সে চর্চা এখানে করতে দ্বিধান্বিত হয়ে যায়। অনেক সময় আমি তাদেরকে কটূক্তি করছি এরকম। ধর্মীয় এই বিধিনিষেধের জায়গায় তাদেরকে রয়েছে। আবার দেখা গেছে মেলামেশার ক্ষেত্রে কিন্তু একটা ভালো পার্থক্য রয়েছে বাঙালিদের সাথে, আমি বলবো আদিবাসীদের। এবং তারা নারী পুরুষ যেভাবে মেলামেশা করে তাদের সমাজে, আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু অনেক বিধিনিষেধ রয়েছে, অনেক ব্যারিয়ার রয়েছে, যে ব্যারিয়ারগুলো আমরা কখনোই বেরিয়ে আসতে পারি না। আমি আমার নিজের ঘরেও দেখেছি যে আমার বোনের সাথে আমার যে সম্পর্ক,
এবং সে যে ব্যারিয়ারটা আমার বাবা মা তৈরি করে দিয়েছেন আদিবাসীদের মধ্যে সেটি নেই। এবং তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের মেলামেশা, তাদের বাবা মা বিভিন্ন তাদের গোষ্ঠীর মধ্যে তাদের যে চলাফেরা মেলামেশা। ফলে এখানে এসে তারা এক ধরনের বলা যেতে পারে যে এক ধরনের খুব একটা সীমাবদ্ধ একটা পরিসরের ভেতরে তারা চলে আসে, যেটার সাথে তারাও কিন্তু অভ্যস্ত নয়। আবার আমরাও ওই খোলামেলা মেলামেশার সাথে কিন্তু অভ্যস্ত নই। যেমন উদাহরণ দেওয়া যায়, আমরা যদি খুব রিমোট এলাকাগুলোতে যাই পার্বত্য চট্টগ্রামের, এবং এটা নিয়ে অনেক কাজ হয়েছে, নৃবিজ্ঞানে এবং সমাজ বিজ্ঞানে কাজ হয়েছে। তো সেই রিমোট এলাকায় গেলে দেখা যায় যে ওখানকার মানুষ তাদের কিন্তু কাপড় চোপড় আমাদের মতো না। তাদের যে পরনের কাপড় দেখা যায় যে উপরের অংশটি খোলা রয়েছে এবং তারা এভাবে তাদের সমাজে বিচরণ করছে। খুবই স্বাভাবিক, তাদের নিজস্ব ব্যবস্থায় এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি যখন বাঙালি সেখানে যাই, আমার কাছে এই একই ঘটনাটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়। এবং দেখা গেল যে প্রচুর মানুষ ওই এলাকাগুলোতে যাওয়ার ফলে দুই কারণে গিয়েছে। একটা হলো যে থাকার জন্য গিয়েছে, একটা হচ্ছে ট্যুরিস্ট হিসেবে এই এলাকাগুলোতে যখন যায় তখন আমাদের যে এক ধরনের নেচারটা রয়েছে, কারণ আমরা তো স্বাভাবিকভাবে এভাবে বিচরণ করি না, ফলে তাদের প্রতি আমাদের অন্য একটা দৃষ্টিভঙ্গি চলে আসে। ফলে কি হচ্ছে, তারা আবার তাদের নিজস্ব সংস্কৃতি থেকে সরে আসছে, তারাও নিজেদেরকে এক ধরনের রিজিড একটা জায়গায় নিয়ে আসছে। সেখানেই হচ্ছে আমাদের প্রশ্ন যে শুধু ঢাকা শহরে আসলে তাদেরকে যেমন একটা ফেস করতে হচ্ছে, তাদের নিজের এলাকাতেও করতে হচ্ছে, কিন্তু ঢাকামুখী হতে হচ্ছে কারণ উচ্চশিক্ষা এবং চাকুরির নানান সুযোগ সুবিধার কারণে তাদেরকে ঢাকামুখী হতে হচ্ছে। এবং আমি মনে করি যে ইদানিং সংখ্যাটা অনেক বেড়েছে, আগে এত বেশি ছিল না, ইদানিংকালে সংখ্যাটা বেড়েছে। এবং সমাধানের পথ যদি তৈরি করতে হয়, এখানে একটাই সমাধানের প্রয়োজন, সেটা হলো যে আমরা যারা বাঙালি এবং আমার যে সহপাঠী রয়েছে এথনিক কমিউনিটির, বা আমার যে সহকর্মী রয়েছে এথনিক কমিউনিটি, অথবা আমি সাধারণভাবে শহরে যাদেরকে দেখছি, আমার মনে হয় যে আমাদের দৃষ্টিভঙ্গিটা আরো স্বাভাবিকভাবে তাদেরকে দেখা উচিত, তাদের প্রতি সম্মানের জায়গা থেকে দেখা উচিত এবং পরস্পর একটা মিলেমিশে থাকার একটা জায়গা থেকে দেখা উচিত। তাহলে আমার মনে হয় এটা সমাধান বের হয়ে আসা সম্ভব। অন্যথায় ওই মেজরিটি এবং মাইনরিটি, অর্থাৎ তারা ক্ষুদ্র আমরা বৃহৎ, এই দ্বন্দ্বটা কিন্তু থেকেই যাবে, এবং এই দ্বন্দ্ব যতক্ষণ থেকে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবে না। তো আমার মনে হয় যে এই জায়গা থেকে আমাদের পরিবর্তনটি হওয়া খুব জরুরি। আমাদের দেশের সৌন্দর্য হলো আমাদের ভিন্নতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য, কিন্তু আমরা কি এই সৌন্দর্য টিকিয়ে রাখতে পারছি? দিন শেষে দেখা যাচ্ছে একটি বিরাট অংশে আমরা প্রতিনিয়তই ব্যর্থ হচ্ছি, আর চারপাশে ছড়িয়ে পড়ছে শূন্যতা ও বৈষম্যের দৃষ্টি।